এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়ে এই সরকার কিছুদিন টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের ক্ষমতায় আনা হবে। রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না? ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমী। দেশের বাইরে থেকে এরা দেশ স্বাধীন করে ফেলেছে। সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। রাষ্ট্র পরিচালনা তো কোনো ইমোশনের বিষয় না। ডক্টর ইউনূস স্যার কেন পদত্যাগের কথা বলবেন? আবার আমরা জানি না যে আসলে তিনি পদত্যাগের কথা বলেছেন কিনা। এটা আমরা শুনতে পেলাম আমরা যে আন্দোলনকারী ছাত্রদের একাংশের যে একটা দল এনসিপি, তাদের নেতৃবৃন্দের মাধ্যমে। এখন অনেকে বলছে যে ছাত্রদের কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা বিরক্ত, কারণ বিশেষ ছাত্র নেতৃবৃন্দ, কারণ তাদের নিয়ে একটা তার আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা একটা ভালো কিছু করবে। সেখানে তরুণদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে প্রশাসন সমস্ত জায়গায় হস্তক্ষেপ, প্রেশার ক্রিয়েট করা, 9 মাস পরে এখনো মব জাস্টিস তৈরি করা, বিভিন্ন জায়গায় আপনার বিশৃঙ্খলা তৈরি করা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন এবং বিদ্বেষ তৈরি করতে নানান ধরনের মন্তব্য, কর্মকাণ্ড। আলটিমেটলি যে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেখানে একটা বিভাজনের দেখা স্পষ্টতই দেখা যাচ্ছে। সেইখানে তাদের প্রতি বিরক্ত, ত্যক্ত, তাদেরকে সংযত হতে বলেছেন, ভালো কথা। কিন্তু আপনাদের তো রিয়েলিটি বুঝতে হবে। প্রধান উপদেষ্টা আশপাশে যেসব উপদেষ্টারা আছেন, জুলাই গণঅভ্যুত্থানে এটা কোনো বিপ্লব, একটা পরিকল্পনা মাফিক কোনো বিপ্লব ছিল না। 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের যে অত্যাচার, নির্যাতন, মানুষের দুঃসহ যন্ত্রণার একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই গণঅভ্যুত্থান। সেখানে যদি আমরা কেউ ভেবে থাকি যে না, এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়েই এই সরকার কিছুদিন টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের ক্ষমতায় আনা হবে, মানে রাষ্ট্র ক্ষমতার লিগ্যাসি ক্যারি করে এটাকে একটা দীর্ঘায়িত করা। রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না। যে রাজনৈতিক দলগুলো আপসিক ভাবে গত 16 বছর ধরে গণতন্ত্র, ভোটের অধিকার, একটা নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বা করি, এই গণহত্যার বিচার, ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেইটা নিয়ে উপদেষ্টাদের কোনো সুস্পষ্ট জবাব নাই। এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আমরা সুস্পষ্ট জবাব পাইনি। ডিসেম্বর থেকে জানুয়ারি, এইটা কি কোনো একটা স্পষ্ট রোডম্যাপ, রূপরেখা? সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না? এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে আজ জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির, আমি জানি না আজকে এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমী। দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে, তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে। সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের, যে দলগুলি সংগঠন করি, তাদের নেতা কর্মীদেরকেও দিক নির্দেশনা দেওয়া দরকার। কোন বিষয়ে তারা মন্তব্য করবে, কোন বিষয়ে তারা শেয়ার দেবে, কোন বিষয়ে লিখবে। কারণ সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম, এইটা একটা অসামাজিক যোগাযোগ মাধ্যম এখন পরিণত হয়েছে। আপনারা দেখেন নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করেছে না, তাহলে তিনি সংস্কার করতে পারবেন না, এইটা কেমন কথা? নির্বাচন আমরা চাইতে পারবো না? রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই। আজকে এই বন্দরের মতো বন্দর, বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাং, জিওপলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ, এই বন্দর দিয়ে দেবেন। রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে, আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায়, তাদের সাথে আলাপ করবেন না? আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না? অথচ 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হয়েছে, সব দলকে আমরা মতামত দিয়েছি। এই সরকার সৌভাগ্যবান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল। বিএনপি বলেছে, জামাত বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার, আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাই সরকারকে সহযোগিতা করুন। যখন সচিবালয় আনসার বাহিনী তাণ্ডব চালায়, তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা চাও, আমরা যাই। যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে, তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও। আর এখন
এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে, এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে না। এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে, কিচেন ক্যাবিনেট, ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট, রাজনীতিক বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট। উপদেষ্টারা স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনাদের দায়িত্ব কি সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে। এই কথা আপনারা বলেন কিভাবে? আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন। তো আমি বলবো যে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য বিতর্কিত উপদেষ্টাদেরকে অপসারণ করতে হবে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। যে সমস্ত উপদেষ্টারা তাদের মন্তব্য, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তরণ করতে চাই, আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই। কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। আপনি যদি শুধু কিচেন ক্যাবিনেটের ষড়যন্ত্রে আপনি যদি পা দিয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, তাহলে আপনি নিজে অসম্মানিত হবেন, দেশকে একটা বিপদের মধ্যে ফেলাবেন। আপনাকে তো কেউ আমরা সরে যেতে বলি নাই, আপনাকে তো পদত্যাগ করতে আমরা কেউ বলি নাই। আমরা শুধু বলেছি আপনার কোন উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে। আজকে বিএনপির ইশরাক হোসেন আদালতের রায়ের পরে তাকে বসতে দেওয়া হলো না, বসতে দেওয়া হবে না, তাহলে তার সমর্থকরা ঢাকা অবরোধ করবে না? তাহলে এই পরিস্থিতি কারা তৈরি করলো? এই যে অবুঝ উপদেষ্টারা। আপনি প্রশাসক বসাইতে পারছেন উত্তরে একজন হিজবুত তাহরীরের নেতা, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, তাকে আপনার উপদেষ্টা এই প্রশাসক বসাইতে পারছেন। ইশরাকের মতো একজন রাজপথে লড়াকু যোদ্ধা, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, ভোটে বিজয়ী হয়েছে, তাকে আপনি বসতে দেবেন না। কারণ নতুন দল গঠন করেছে, তাদের ঢাকায় আধিপত্য দরকার, উত্তরে তাদের লোক, দক্ষিণে তাদের লোককে বসাতে হবে। তো এই পরিস্থিতি কারা তৈরি করলো? এই অবুঝ উপদেষ্টাই তো তৈরি করলো। তাহলে এই জন্য আমরা বলছি যে দক্ষ, অভিজ্ঞ, রাজনৈতিক ম্যাচিউরড কিছু উপদেষ্টা দরকার। সেটা আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। এখন অনেক রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র, তরুণরা বুঝে না বুঝে বিভিন্ন ইস্যুতে হুটহাট নেমে যাচ্ছে, তাদেরকে তাদের মধ্যে ঢুকে তারা কিন্তু স্যাবোটেজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্য ছাত্র, যুবক, তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা খুবই প্রয়োজন। এবং এখানে মহিন স্যার আছেন, তারা নীতি নির্ধারণী পর্যায়ের নেতা। বিএনপিকে আমরা বলেছি আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামীর সরকারটা হওয়া উচিত হবে সকল দলকে নিয়ে পার্লামেন্টে একটা জাতীয় ঐক্যমত্য সরকার, সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। সেই জন্য একটা সরকার যদি আমরা গঠন করতে পারি, তাহলে যারা মেজরিটি নিয়ে সরকার গঠন করবে, তারা একটা স্থিতিশীল পার্লামেন্ট তথা একটা স্থিতিশীল দেশ হিসেবে আগামী 5 বছর বাংলাদেশকে পরিচালনা করতে হবে। না হলে যদি একটা বড় অংশ সরকার বাইরে থাকে, তখন তারা কিন্তু নানান ধরনের এই রকমের 9 মাস 6 মাস পরে ইস্যুতে যখন আন্দোলন সংগ্রাম করবে, অনেকে ফুয়েল দেবে, একটা পরিস্থিতি তৈরি হতে থাকবে। কাজী যারা ওই ধরনের দৃষ্টি মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের এখন থেকেই ওই জায়গা থেকে চিন্তা করবে। আশা করি আমাদের সিনিয়র অভিজ্ঞ নেতৃবৃন্দ সকলকে নিয়েই সেই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন।